আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রাইমারি চাকরি প্রত্যাশীদের জন্য বিশাল একটি সুখবর। কারণ এবছরই প্রথম 5টি ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং এই নিয়োগ বিজ্ঞপ্তিতে টোটাল 49,000 নিয়োগ দেওয়া হবে। এই 49,000 নিয়োগ দেওয়া হবে, এই 49,000 নিয়োগ দেওয়ার ক্ষেত্রে টোটাল 5টা ক্যাটাগরিকে ফলো করে নিয়োগ দেওয়া হবে। এখন কথা হচ্ছে কোন ক্যাটাগরিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে এবং সার্কুলার কতটি আসতে চলেছে, অর্থাৎ যারা 2025 সালের অলরেডি প্রস্তুতি নিচ্ছেন, 25 সালের প্রাইমারি সার্কুলার প্রকাশ হবে, সেই সার্কুলারের জন্য প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের জানিয়ে যাবেন যে আপনারা প্রস্তুতি নিচ্ছেন। এখন এই 49,000 নিয়োগের যে পদ রয়েছে, এই পদের মধ্য থেকে 5টা ক্যাটাগরির 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে শারীরিক শিক্ষা। এই ক্যাটাগরিতে কতটি নিয়োগ দেওয়া হবে সেটিও জানাবো। এরপরে 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে চারুকলা। এখানে 3 নম্বরে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে সঙ্গীত। 4 নম্বরে যে ক্যাটাগরিটা রয়েছে সেই ক্যাটাগরিটা হচ্ছে সহকারী প্রধান শিক্ষক। এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এরপরে 5 নম্বরে যে ক্যাটাগরি রয়েছে সেটি হচ্ছে সহকারী শিক্ষক। এই 5টা ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে। কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সে সম্পর্কেও আপনাদের জানাবো, পাশাপাশি কোন ক্যাটাগরিতে কতজনকে নিয়োগ দেওয়া হবে সেটিও জানাবো এবং কোন ক্যাটাগরির জন্য কী শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, আপনারা কারা এই ক্যাটাগরিগুলোতে কোন ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন সে সম্পর্কেও জানাবো। তার আগে আপনাদেরকে একটু ধারণা দিয়ে নেই যে আপনারা জানেন যে 2023 সালে একটি তথ্য দেওয়া হয়েছিল, যে তথ্যতে বলা হয়েছিল যে প্রাইমারিতে 1 লক্ষ নিয়োগ দেওয়া হবে। কত? 1 লক্ষ। এই 1 লক্ষ যে নিয়োগের কথা বলা হয়েছিল সেখান থেকে 2023 সালেই এখানে নিয়োগ দেওয়া হয়েছে টোটাল 37,000। এই যে 37,000 নিয়োগ দেওয়ার পরবর্তীতে 2024 সালে এসে এই 1 লক্ষর মধ্য থেকে 37,000-এর পর 24 সালে আবারও 8,000-কে নিয়োগ দেওয়া হয়। এই 8,000-এর পাশাপাশি আপনারা জানেন যে প্রাইমারি 3য় ধাপের যে নিয়োগ আছে সেই নিয়োগটা কিন্তু অলরেডি স্থগিত অবস্থায় রয়েছে, সেটা নিয়ে আন্দোলন চলতেছে, বিভিন্ন কার্যক্রম চলতেছে। তবে আমরা ধরেই নিতে পারি যে 6,532 বা 35 জন নিয়োগ অপেক্ষায় রয়েছে, তারাও এখানে নিয়োগপ্রাপ্ত হবেন। তাই টোটাল মিলে এখানে আরও 6,000 ধরে নিচ্ছি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার শর্তে তারা অলরেডি আপিল বিভাগের অপেক্ষায় রয়েছে। এখন এখানে মোটে কত হচ্ছে? মোটে এখানে আসতেছে হচ্ছে 51,000 পদ। এই 51,000 পদ অলরেডি পূরণ হয়ে গেছে। তাহলে 1 লক্ষর মধ্য থেকে যদি 51,000 পদ অলরেডি পূরণ হয়ে যায় তাহলে স্বাভাবিকভাবেই এখানে আরও 49,000 পদ ফাঁকা রয়েছে। শুধু কি 49,000 পদই ফাঁকা রয়েছে? না, 2023 সালের পর থেকে যে প্রার্থীরা, অর্থাৎ 2023 সালের পর থেকে যারা চাকরিজীবী ছিল তাদের অনেকেই এখান থেকে রিটায়ার্ড করছে, অনেকেই এই চাকরি থেকে অর্থাৎ অব্যাহতি দিয়েছে। এ কারণে এখানে 49,000-এর পদটা কিন্তু আরও বড় হতে চলেছে। এ সম্পর্কে আমরা সামনের দিকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব, তবে সে তথ্যগুলো আমাদের কালেক্ট করতে একটু সময় লাগবে। তবে এটা এখন পর্যন্ত আমরা যতটা জানি যে 49,000 পদ শূন্য রয়েছে এবং পাশাপাশি আরও কিছু পদ শূন্য রয়েছে যে পদটা এখনও আমরা জানি না। তো আমরা 49,000 ধরেই এখানে হিসাবটা আপনাদের দেখাচ্ছি। এখানে শারীরিক শিক্ষা, চারুকলা এবং সঙ্গীত এই 3টা ক্যাটাগরি, অর্থাৎ 1, 2 এবং 3 নম্বরের যে ক্যাটাগরি রয়েছে এই 3টা ক্যাটাগরিতে মোটে এখানে নিয়োগ দেওয়া হবে 15,000 থেকে 20,000। এটা 15,000 থেকে 20,000-এর মধ্যেই নিয়োগ দেওয়া হবে। তাহলে এখানে 15,000 থেকে 20,000 3টা ক্যাটাগরি গেল, বাকি থাকতেছে আরও 2টা ক্যাটাগরি। কথা হচ্ছে এই শারীরিক শিক্ষা, চারুকলা এবং সঙ্গীত এখানে কি সবাই আবেদন করতে পারবে? না, এখানে কিন্তু সকল প্রার্থীরা আবেদন করতে পারবে না। এখানে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যে সকল প্রার্থীরা শারীরিক শিক্ষা অথবা চারুকলা অথবা সঙ্গীতের বিষয় নিয়ে ডিগ্রি অথবা অনার্স করেছে। ডিগ্রি অথবা
অনার্স যারা করেছে এই সকল সাবজেক্টের ওপর ভিত্তি করে তারাই এই 15 থেকে 20,000 পদের জন্য আবেদন করতে পারবে। এর পরবর্তীতে আরও 2টি ক্যাটাগরি রয়েছে, যে 2টি ক্যাটাগরি অত্যন্ত ভাইটাল ক্যাটাগরি। এটি হচ্ছে প্রথম ক্যাটাগরি হচ্ছে সহকারী শিক্ষক পদে এখানে সংখ্যা আছে এবং সহকারী প্রধান শিক্ষক পদেও আছে। এখন সহকারী প্রধান শিক্ষক পদে 9,100 সামথিং এখানে অলরেডি কিন্তু অনুমোদন দেওয়া হয়েছে, অর্থাৎ সার্কুলার প্রকাশের জন্য 9,100 সামথিং পদের জন্য অলরেডি অনুমোদন দেওয়া হয়েছে। এখন সহকারী প্রধান শিক্ষক পদে কারা আবেদন করতে পারবে? সহকারী প্রধান শিক্ষক পদে কি সকল প্রার্থী আবেদন করতে পারবে বাংলাদেশে? না, এই বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। সহকারী প্রধান শিক্ষক পদে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে যারা অলরেডি সহকারী শিক্ষক পদে চাকরিরত রয়েছে, অর্থাৎ চাকরি যারা অলরেডি করতেছে সহকারী শিক্ষক পদে তারাই সহকারী প্রধান শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবে। এই 9,100 জনকে সহকারী প্রধান শিক্ষকে নিয়োগ দেওয়া হবে। এর পরবর্তী কথা হচ্ছে সহকারী শিক্ষকের যে পদ, সেই পদ কতটি? আমরা এখানে সহকারী শিক্ষকের যে পদ, সেই পদটা হচ্ছে 15,000 প্লাস। এখানে মাথায় রাখতে হবে 15,000 প্লাস পদ এখানে রয়েছে এবং পাশাপাশি আরও শূন্য পদ সৃষ্টি হওয়ার কারণে এখানে আরও পদ সংখ্যা বৃদ্ধি পাবে। তার মানে এখানে 15,000-এর থেকেও বেশি পদে নিয়োগ দেওয়া হবে। এই নিয়োগের জন্য কারা কারা আবেদন করতে পারবে? মাথায় রাখতে হবে বাংলাদেশের প্রায় সকল প্রার্থীরাই যারা অনার্স অথবা ডিগ্রি কমপ্লিট করেছে তারা সকলেই এই সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবে। এখন কথা হচ্ছে এই যে আবেদন করবেন, আবেদনের ক্ষেত্রে আপনার প্রস্তুতি কেমন হওয়া উচিত? আবেদনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নেওয়া উচিত। প্রস্তুতি যদি আপনি নিতে চান একদম যখন সার্কুলার ছাড়বে তখন থেকে তো সবাই প্রস্তুতি নেবে, যার কারণে আপনি পিছিয়ে পড়বেন। এই কারণে আপনি যদি এখন থেকে প্রস্তুতিটা নেন তাহলে চাকরির পরীক্ষায় অর্থাৎ সহকারী প্রধান শিক্ষকের যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার সময় আপনি অনেকটা এগিয়ে থাকবেন। এখন পরবর্তী কথা হচ্ছে এখানে তাহলে সার্কুলার ছাড়া হবে কবে? দেখুন, আমরা এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি যে 1, 2, 3 এবং 4, 5 এই 5টা ক্যাটাগরিকে আলাদা আলাদা ভাগে সার্কুলার প্রকাশিত হতে পারে। আলাদা আলাদা ভাগে বলতে কি 2টা সার্কুলার প্রকাশিত হতে পারে। প্রথম সার্কুলার প্রকাশিত হতে পারে এইটা হচ্ছে 1, 2 এবং 3 নং ক্যাটাগরির, এবং চতুর্থ ও পঞ্চম ক্যাটাগরির সার্কুলার প্রকাশিত হবে আলাদা করে। এবং আমরা এমনও জানতে পেরেছি বিভিন্ন মারফত হতে যে চতুর্থ ক্যাটাগরির যে সার্কুলার আছে সে সার্কুলার আলাদা হবে, পঞ্চম ক্যাটাগরির সার্কুলার আলাদা হবে, 1, 2, 3 নং ক্যাটাগরির সার্কুলার আলাদা হবে। তাহলে টোটাল মিলে এখানে বলা যায় যে 3টা 2টা সার্কুলার হইতে পারে, 3টা অথবা 2টা সার্কুলার প্রকাশিত হইতে পারে এই সবগুলো ক্যাটাগরিকে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে। তবে আপনারা যে বিষয়টা জানতে চাচ্ছিলেন যে প্রাইমারিতে কি এইচএসসি পাশে আবেদন করা যাবে কিনা, যেহেতু বিগত সময়ে মেয়েদের জন্য এইচএসসি পাশে আবেদন করার একটা সুযোগ ছিল, বর্তমানে তো বিগত সরকার আর নেই, তাহলে সেই আগের নিয়ম ফিরে আসবে কিনা না, এই বিষয়টা আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে। প্রাইমারিতে এইচএসসি পাশে আর কোনো আবেদনের সুযোগ নেই। আরও একটা প্রশ্ন, মেয়েদের ক্ষেত্রে কোটার কি হবে? যে 60% কোটা ছিল, বিজ্ঞান কোটা ছিল, পোষ্য কোটা ছিল, অনেক রকম কোটা ছিল প্রাইমারিতে, আপনারা জানেন। তবে এই বিষয়গুলো নিয়ে আমি এর আগেও একটি ভিডিওতে কথা বলেছিলাম, তারপরেও আপনাদের একটু ধারণা দিয়ে রাখি যে প্রাইমারিতে যে কোটার ব্যবস্থা ছিল বিগত সময়ে, এখন থেকে যত প্রকারের সার্কুলার প্রকাশিত হবে প্রাইমারিতে কোনো সার্কুলারই বিগত সময়ের কোনো কোটা পদ্ধতি মেনে নিয়োগ দেওয়া হবে না। এখন থেকে নতুন যে কোটা পদ্ধতি চালু করা হয়েছে সেই নতুন কোটা পদ্ধতি 93% মেধায় এই ভিত্তিতেই সার্কুলার প্রকাশিত হবে। আমরা কিন্তু এটা একদম শিওর করেই বলতে পারি যে 93% মেধার ভিত্তিতেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী নিয়োগ দেওয়া হবে। এছাড়াও অনেকেই বলেছেন যে প্রাইমারির জন্য কোন বইগুলো পড়লে ভালো হয়। দেখুন, যারা প্রাইমারির প্রস্তুতি দীর্ঘমেয়াদী আকারে নেবেন তারা প্রাইমারির জন্য আসলে আলাদা আলাদা করে বই পড়বেন। যেমন ধরুন আপনি সাবজেক্ট ওয়াইজ যে বইগুলো আছে চাকরির প্রস্তুতির জন্য, বিশেষ করে বিসিএসের প্রস্তুতির জন্য, বিসিএসের প্রস্তুতি যারা নেয় তাদের জন্য প্রাইমারি চাকরিটা কিন্তু অনেক বেশি সহজ হয়ে যায়। এই সাবজেক্ট ওয়াইজ যে আলাদা আলাদা সাবজেক্টগুলো রয়েছে, যেমন ধরুন বাংলা ব্যাকরণের জন্য আলাদা বই কিনবেন, বাংলা সাহিত্যের জন্য আলাদা বই কিনবেন,
কিনবেন। এছাড়া আপনার গণিতের জন্য আলাদা আলাদা করে বই কিনে সেই বইগুলো পড়তে হবে। পড়ার পাশাপাশি আপনি কি করতে পারেন, জব সলিউশন যে বিসিএস জব সলিউশন যে বইটা আছে, এই জব সলিউশনের বইটার যে এমসিকিউগুলো আছে, এগুলোর যে নিচে ব্যাখ্যাগুলো আছে, এই এমসিকিউ সহ ব্যাখ্যাগুলো সহ এখানে পড়ে নেবেন। এটা যদি করতে পারেন তাহলে আপনারা ইনশাআল্লাহ কমন পাবেন। আরেকটা কথা বলে নেই, আমি এর আগেও আপনাদেরকে বলেছি, প্রাইমারি এমন একটা চাকরি যে চাকরিটা আসলে সকলেই করতে চায়, কিন্তু সঠিক ওয়ে না জানার কারণে এই চাকরিতে অনেকেই টিকতে পারে না। আর আমি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে যেটি দেখেছি, যে বিগত সালের প্রশ্নগুলো নর্মালি তার আগের কোনো না কোনো একটা চাকরির পরীক্ষায় সেই প্রশ্নগুলো এসেছিল, এরকম প্রশ্নই বেশিরভাগ ক্ষেত্রে রিপিট হয়। তার মানে প্রায় 90 বা 95% প্রশ্নই রিপিট হয়ে থাকে। সুতরাং বিগত সালের যে বিভিন্ন পিএসসির আন্ডারে প্রশ্ন আছে, বিসিএস ক্যাডারের যে প্রশ্নগুলো রয়েছে এবং অন্য যে সরকারি চাকরি প্রশ্নগুলো রয়েছে, পাশাপাশি এই যে আপনার বিশ্ববিদ্যালয় ভর্তির যে প্রশ্নগুলো রয়েছে, এই সবগুলো যদি আপনারা কভার করতে পারেন তাহলে আপনাদের জন্য প্রাইমারি চাকরিটা অনেক বেশি সহজ হবে। আর বইয়ের ক্ষেত্রে যদি বলি, সর্বশেষ মুহূর্তে যারা প্রস্তুতি নেবেন তাদের ক্ষেত্রে বলতেছি যে প্রাইমারি অ্যানালাইসিস যে বইটা রয়েছে, প্রাইমারি অ্যানালাইসিস বইটা পড়লেও আপনারা অনেকটাই হেল্প পাবেন। এর পাশাপাশি আপনারা অনেক মডেল টেস্ট সলভ করবেন। আপনারা যথাযথ উপায়ে প্রস্তুতি নিতে থাকুন। আর কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই সেটি জানাবেন, এবং আপনাদের কারো যদি কোনো প্রাইমারি সম্পর্কে প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা চেষ্টা করব আগামী কোনো একটি ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তরগুলো দেওয়ার জন্য। এর পাশাপাশি আপনারা প্রস্তুতি নিতে থাকুন, কারণ প্রস্তুতি না নিলে আপনারা আসলে কখনোই এই চাকরিটা পাবেন না। কারণ আপনারা জানেন যে এখানে যদিও আসলে প্রাইমারির যে প্রশ্ন কাঠামো রয়েছে, প্রশ্ন প্যাটার্ন রয়েছে সেটি সহজ, কিন্তু এখানে আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হয়ে যায়, যার কারণে কম্পিটিটরদের মধ্যে এই নাম্বারের যে একটা পার্থক্য রয়েছে, সেই পার্থক্যটা কিন্তু খুবই কম থাকে। দেখা যাচ্ছে যে এক নম্বর হয়েছে, অর্থাৎ সিরিয়ালে 1 নম্বরে টিকেছে, এবং যে সিরিয়ালে টিকতে পারেনি, অর্থাৎ একদম সর্বশেষে রয়েছে, সিরিয়াল থেকে একদম কাছাকাছি আছে, সে দেখবেন তাদের মাঝের যে নাম্বারের পার্থক্যটা রয়েছে, সেই পার্থক্যটা কিন্তু খুবই কম থাকে। আশা করছি যে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছিলাম সেটা অবশ্যই আপনারা বুঝতে পারছেন। আর একটা কথা বলে নেই, যেহেতু রমজান মাস চলতেছে, রমজান মাসে এই সার্কুলার প্রকাশিত হওয়ার কোনোই সম্ভাবনা নেই। আমরা এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে 3য় ধাপের সকল কার্যক্রম শেষ হওয়ার পরেই এই সার্কুলার প্রকাশিত হবে, এবং সেটার সম্ভাব্য একটা সময় হচ্ছে আগামী মে মাসের মধ্যেই আপনারা একটা সার্কুলার পাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, আমরা এখন পর্যন্ত যতটা জানতে পেরেছি। তবে সার্কুলার পাওয়ার ক্ষেত্রে আপনাদের অবশ্যই আপডেটের সাথে থাকতে হবে, কারণ এই ডেটগুলো আমরা যেটা জানতে পারি সেই ডেটগুলো মাঝে মাঝে চেঞ্জ হয়ে যায়। কারণ কি, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে তারা মাঝে মাঝে তাদের ধারণা দিয়েও একটা কথা বলে, পরবর্তীতে দেখা যায় তাদের বোর্ড মিটিংয়ের সিদ্ধান্তটা আলাদা আসে। এরকম কারণে আসলে নির্দিষ্ট একটা সময়ের মধ্যেই সার্কুলার প্রকাশিত হতে পারে না, বা নির্দিষ্ট একটা সময়কে কেন্দ্র করে সার্কুলার প্রকাশিত হতে পারে না। তবে এই পরিবর্তন বা এই যে ডেট থাকে, ডেটটা পরিবর্তনের যে ব্যাপার রয়েছে, এই ব্যাপারটা হওয়ার পিছনের প্রধান কারণ হচ্ছে তাদের বোর্ড মিটিং যতক্ষণ পর্যন্ত এই বিষয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা একটা সিদ্ধান্তে আসে না। আমি আশা করছি আপনারা এই ভিডিওর পুরো বিষয়টা বুঝতে পারছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।